জয় হিন্দ। তোমাদের বলেছিলাম আমি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাস এবং ভূগোলে সম্পূর্ণ আমি ক্লাস তোমাদের নেব, সম্পূর্ণ সিলেবাস কভার করাবো, সম্পূর্ণ চ্যাপ্টারের প্রশ্নর উত্তরও করাবো, প্র্যাকটিস করাবো টেস্ট পেপার থেকে। আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমি নিয়েছি, আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে পৃথিবী পৃষ্ঠের ওপরে যে শিলামণ্ডল আছে সেই শিলামণ্ডলে যে প্রাকৃতিক প্রদত্ত, প্রাকৃতিক সৃষ্ট যে ভূমিরূপ আছে সেই ভূমিরূপগুলো সম্পর্কে। ভূমিরূপ কি, ভূমিরূপের পরিবর্তন হয় কোন শক্তি দ্বারা, তারপরে পড়িয়েছিলাম পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কি, অবরোহণ আরোহণ কি, পর্যায়ন কি, এই বিষয়বস্তুগুলো। ঠিক আছে। আর সম্পূর্ণ সিলেবাস তোমাদের 10-এ ভূগোলে কি কি সিলেবাস আছে সেইটা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পার্ট, ক্লাস নম্বর 2। সেখানে আমি আজকে তোমাদের প্রথম চ্যাপ্টারে যে যে বিষয়গুলো আমি পড়াবো তার পার্ট পার্ট করে তোমাদের আজকে বলে দেব। অর্থাৎ প্রথম চ্যাপ্টারে সম্পূর্ণ কি কি আছে তোমাদের সিলেবাসে সেইটা আজকে বলবো। ঠিক আছে। আগের দিন কি কি পড়েছিলাম তার একটা আমি রিভিশন করিয়ে দিচ্ছি এই মুহূর্তে। প্রাথমিক কিছু ধারণা পড়েছিলাম তোমাদের, এই যে প্রাথমিক কিছু ধারণা, সে প্রাথমিক ধারণার মধ্যে পড়েছিলাম কি কি। প্রাথমিক ধারণার মধ্যে পড়েছিলাম বহির্জাত ও অন্তর্জাত প্রক্রিয়া কি। বহির্জাত বলেছিলাম যে পৃথিবী পৃষ্ঠের ওপরে, ভূপৃষ্ঠের ওপরে যে শিলামণ্ডল আছে সেই শিলামণ্ডলে যে শক্তি কার্যকরী হয় তাকে বহির্জাত শক্তি বলা হয়। সে বহির্জাত শক্তির মধ্যে আমরা পড়েছিলাম মূল উৎস হলো সূর্য। আর অন্তর্জাত প্রক্রিয়া কি, অন্তর্জাত প্রক্রিয়া বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠে নয় পৃথিবীর অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থ ভাঙনের জন্য যে ভূপৃষ্ঠের ওপরে বা শিলামণ্ডলে পরিবর্তন হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। আমরা অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হিসাবে বলেছিলাম একটা অগ্ন্যুৎপাত আর একটা ভূমিকম্প। তারপরে আমরা পড়েছিলাম যে অন্তর্জাত প্রক্রিয়া দ্বারা যে ভূপৃষ্ঠ ওপরে কোনো পর্বত মালভূমি তৈরি হলো সেইগুলো ক্ষয়কার্য হয়। সেই ক্ষয়কার্য যে ক্ষয় হচ্ছে অর্থাৎ উপরের কোনো অংশ, উঁচু কোনো অংশ ক্ষয় হচ্ছে অবরোহণ দ্বারা। অর্থাৎ অবরোহণ হলো ক্ষয়কার্যের একটা, অর্থাৎ অবরোহণই হলো ক্ষয়, অর্থাৎ আরোহণ হলো সঞ্চয়। অর্থাৎ ভূপৃষ্ঠ কোন একটা জায়গা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচু থাকে তাহলে সেটা কি হবে, ক্ষয় হবে। তারপরে সে ক্ষয়জাত পদার্থগুলো কোথায় জমবে, যেখানে নিচু ভূমি আছে, সমুদ্রপৃষ্ঠ উপরে কোনো নিচু ভূমি আছে সেই জায়গাতে জমবে। আর সমুদ্রপৃষ্ঠ বলতে কি বোঝায়, যে সমুদ্রপৃষ্ঠ বলতে বোঝায় সমুদ্রের জলতল। সেখানে তোমাদের বলেছিলাম যে যে কোনো স্টেশনে লেখা থাকে MSL, মিন সি লেভেল কি, মিন সি লেভেল থেকে কোনো একটা জায়গা যদি উঁচু হয় সেই জায়গাটাই ক্ষয় হবে, আর কোনো অবনত জায়গা কি হবে, ভরাট হবে। অর্থাৎ অবরোহণ মানে ভূপৃষ্ঠের ওপরের কোনো উঁচু অংশ ক্ষয় পাওয়া, আর আরোহণ মানে ভূপৃষ্ঠের কোনো অবনত জায়গা সঞ্চয় হওয়া। অবরোহণ হলো ভূপৃষ্ঠের উঁচু কোনো অংশ ক্ষয় পাওয়া, আর আরোহণ হলো ভূপৃষ্ঠ অবনত কোনো অংশ ক্ষয় পাওয়া। তারপর পড়েছিলাম আবহবিকার কি। আবহবিকারে আমরা দেখেছিলাম কি, ভূপৃষ্ঠের উপরে কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয় আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ। ঠিক আছে। আর রাসায়নিকভাবে বিয়োজিত হয় এবং জীবজগৎ দ্বারাও শিলা চূর্ণ বিচূর্ণ হয়, আর সেই জায়গায় পড়ে থাকে, স্বস্থানে পড়ে থাকে। অর্থাৎ আবহবিকার হলো শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকবে। ঠিক আছে। তারপরে পড়েছিলাম পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ে আমরা দেখেছিলাম যে আবহবিকার জাত পদার্থ যখন অভিকর্ষজের ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষজ বল সব থেকে বেশি কার্যকরী হয়। তারপর ক্ষয়ীভবনে কি দেখেছিলাম, যে ক্ষয়জাত পদার্থ সেগুলো কি হবে, একটা জায়গা থেকে অনেক দূরে চলে যাবে। কার দ্বারা যাবে, নদী দ্বারা যেতে পারে, হিমবাহ দ্বারা যেতে পারে, বায়ু দ্বারা যেতে পারে, আরও বহির্জাত যে শক্তিগুলো আছে সেগুলো দ্বারা যেতে পারে। অগ্নিভবন মানে আমরা কি পড়েছিলাম, যে ভূপৃষ্ঠের উপরে যে উঁচু জায়গাগুলো আছে সেইগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ধীরে ধীরে নিচু হচ্ছে। ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হতে হতে যে উঁচু জায়গা ছিল সেই উঁচু জায়গার ভেতরে কোনো শিলা ভূপৃষ্ঠে বেরিয়ে আসবে। অর্থাৎ ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের শিলাটা বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ আদি শিলাটা ভূপৃষ্ঠের ওপরে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছিল কি,
নগ্নীভবন, ঠিক আছে, নগ্নীভবন। তারপরে আছে পর্যায়ন। পর্যায়নে কি হবে? পর্যায়ন হলো এই অবরোহণ আর আরোহণের ফলে ক্ষয় এবং সঞ্চয় হচ্ছে, দিয়ে কোনো একটা জায়গা উঁচু নিচু ছিল সেটা ধীরে ধীরে কি হবে? সমতলীকরণ হবে। আমরা পড়েছিলাম সমতলীকরণ হলে তাকে বলা হয় কি? অবরোহণ আর আরোহণের ফলে সমতলীকরণ হচ্ছে তাকে বলা হয় কি? পর্যায়ন। আর জৈবিক প্রক্রিয়া মানে কি বলেছিলাম? যে পৃথিবী পৃষ্ঠের উপর শুধু প্রাকৃতিক শক্তি নয়, উদ্ভিদ, প্রাণী এবং ছোট বড় প্রাণী এবং মানুষও ভূপৃষ্ঠের উপরে যে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে সেইগুলোকে একত্রে কি বলা হয়? জৈবিক প্রক্রিয়া। এটা ছিল আগের দিনের ক্লাস। আজকে তোমাদের সারা চ্যাপ্টারে অর্থাৎ টোটাল চ্যাপ্টার কি কি আলোচনা করব সেটা নিয়ে আজকে আমি একবার তোমাদের একটা ধারণা দিয়ে দেবো। প্রথমে আসবো আমরা পার্ট 2-তে। পার্ট 1 আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। আজকে পার্ট 2 কি আছে, পার্ট 3-তে কি আছে, অর্থাৎ চ্যাপ্টারকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি সেই অনুযায়ী আমরা আলোচনা করব সামনে। প্রথমে আমরা পড়ব নদী সংক্রান্ত বিষয়বস্তু পার্ট 2-তে। সেখানে কি কি পাবে তোমরা? নদী কি, নদীর শ্রেণীবিভাগ এবং প্রধান নদী, উপনদী, শাখা নদী বলতে কি বোঝায়, নদীর উপত্যকা কি, নদীর মোহনা কি। তারপরে পড়বে তোমরা নদীর অববাহিকা কি। তারপরে আছে নদীর ধারণ অববাহিকা কি। তারপর আছে জলবিভাজিকা কি, উদাহরণ দেব আমরা। নদীর বিভিন্ন গতিপথ এবং তাদের বৈশিষ্ট্য কি কি আছে। বিভিন্ন নদীর গতিপথ আমরা জানি যে নদীর 3টে গতি থাকে। আমরা হয়তো 7-এ পড়ে এসেছি নদীর 3টে গতি থাকে, ঠিক আছে। একটা বয়স মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা দেয়া আছে যৌবন পর্যায়ে, আর একটা দেয়া আছে পরিণত পর্যায়ে, আর একটা দেয়া আছে বার্ধক্য পর্যায়ে। অর্থাৎ কিছু কিছু নদী যেগুলো আদর্শ নদী তার 3টে গতি থাকে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে আমরা বলা হয় যে যৌবন পর্যায়ে, মধ্যগতিকে বলা হয় পরিণত পর্যায়ে, আর নিম্নগতিকে বলা হয় বার্ধক্য পর্যায়ে। তারপর পড়ব নদীর কার্য। নদীর কার্য পড়ব। নদীর কার্য ক ধরনের? ক্ষয় করে নদী, বহনও করে, সঞ্চয় করে। ক্ষয়ের মধ্যে জল দ্বারা ক্ষয় হচ্ছে অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়, বুদবুদ ক্ষয় পড়ব। বহন ক্ষয়ের মধ্যে দ্রবণ ক্ষয়, ভাসমান ক্ষয়, লম্ফদান, আকর্ষণ প্রক্রিয়া এবং সঞ্চয় পড়ব। তাহলে নদী সম্পর্কে আমরা কি কি পড়ব? এই কটা আছে, আরও কিছু আছে পরে দেখো। নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমির বিভিন্ন ভূমিরূপ হয় সেইগুলো আমরা চিত্রসহ আলোচনা করব, ঠিক আছে, চিত্রসহ আলোচনা করব। সেখানে কি কি আছে? আই এবং ভি আকৃতির উপত্যকা আছে, গিরিখাত আছে, ক্যানিয়ন আছে, শৃঙ্খলিত শৈলশিরা আছে, খরস্রোতা আছে, জলপ্রপাত আছে, প্রপাতকূপ আছে, মন্থকূপ আছে। অর্থাৎ এই কটা তোমাদের ভূমিরূপ এমনি তো মনে রাখতে হবে। সব কটা ভূমিরূপ পরীক্ষায় হয়তো যে কোনো 3টে দিতে পারে চিত্রসহ, তোমাদের সব কটাই কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে 2 নম্বর প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তাই এখানে 3টে পড়লে হবে না, সব কটাই পড়তে হবে, 2 নম্বর বা 1 নম্বরেও দিতে পারে। তাই ভূমিরূপগুলো নামও মনে রাখতে হবে। পরীক্ষায় একটা শর্ট প্রশ্ন দেয় যে প্রপাতকূপ কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে? এটা তো নদীর ক্ষয়কার্য, তাই নদীর ক্ষয়কার্যও থাকবে অপশনে, হিমাবহের ক্ষয়কার্যও থাকবে, বায়ুর ক্ষয়কার্যও থাকবে। তখন তোমাকে নদীর ক্ষয়কার্য টিক মারতে হবে, ঠিক আছে। তাই ভূমিরূপগুলোর নামগুলো মনে রাখা ভীষণ জরুরি। ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো আছে সেইগুলোর নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে নদী নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি আছে আমরা জানি। আমরা যদি বইতে দেখি থাকবে পলল শঙ্কু, পলল ব্যজনী, নদীর আঁকাবাঁকা গতিপথ, খাড়াপাড়, ঢালুপাড়, অশুক্রাকৃতি হ্রদ, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি, বদ্বীপ এবং খাড়ি। এই কটা আমাদের নদী নিম্নগতিতে ভূমিরূপ আছে। এই ভূমিরূপ কটাও আমাদের মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে সেগুলো মনে রাখতে হবে সবকটাই, ঠিক আছে। তারপরে আমরা পড়ব বদ্বীপ কি, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি। তারপরে বদ্বীপের শ্রেণীবিভাগ পড়ব আমরা। ধনুক আকৃতির বদ্বীপ হয়, তীক্ষ্ণাগ্র বদ্বীপ হয় এবং পাখির পায়ের মতো বদ্বীপ হয়, চিত্রসহ আলোচনা করব। তারপরে একটা আলাদা টপিক আছে একটা আমাদের, সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব কি, ঠিক আছে, প্রাকৃতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব। এটা হয়ে গেল নদীর কার্য। এরপর আছে হিমাবহ সংক্রান্ত বিষয় আমরা জানব। হিমাবাহ কি, হিমাবাহ কিভাবে তৈরি হয়, হিমাবাহের শ্রেণীবিভাগ, পার্বত্য হিমাবাহ, পাদদেশীয় হিমাবাহ এবং মহাদেশীয় হিমাবাহ। হিমরেখা কি জানবো, হিমরেখার নিয়ন্ত্রকগুলি কি কি আছে আমরা জানবো। হিমশৈল কি, হিমশৈল বিপজ্জনক কেন,
আমরা যদি কেউ টাইটানিক মুভি দেখে থাকি, সেইখানে আমরা দেখতে পাবো বড় একটা হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেই টাইটানিক জাহাজ ডুবে গেছিল। তারপর মগ্নচড়া কি? মগ্নচড়া হলো মাছ চাষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মাছ ধরার ক্ষেত্রে সমুদ্রে। তারপরে পড়বো ক্রেভার্স এবং বাকশুণ্ড কি। তারপর কেভার্স বাকশুণ্ড যারা পর্বতারোহী যায়, অর্থাৎ কেভার্স বাকশুণ্ড হলো হিমালয়ের মধ্যে ফাটল, পর্বতারোহীরা যারা যায় তারা এই কেভার্স বাকশুণ্ডের মধ্যে যদি পড়ে যায় তাহলে আর উঠতে পারে না, তাই তাদের জন্য বিপজ্জনক। তারপর র্যান্ডক্ল্যাফট কি পড়বো? হিমাবাহের কার্য। হিমাবাহের কার্য 3 ধরনেরই কার্য করে। ক্ষয় কার্য করে, ক্ষয় কার্য দুটো, উৎপাটন অবঘর্ষ। কিন্তু আমরা নদীর ক্ষেত্রে আলাদা দেখছিলাম, নদীর ক্ষেত্রে অনেক কটা ক্ষয় ছিল। সঞ্চয় বহন। হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা জানবো। করিবা শার্ক, এডিটি, পিরামিড চূড়া, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসমতানে, টিলা এবং পুচ্ছ এবং ফিয়র্ড। এই কটা। আর একটা আছে কর্তিত শৈলশিরা। এই কটা হলো আমাদের হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট। অর্থাৎ নদীও ক্ষয়কার্য করে, হিমাবাহও ক্ষয়কার্য করে। তাই তোমাদের এই ভূমিরূপগুলোর নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। মনে না রাখলে শর্ট প্রশ্ন তোমাদের ভুল হবে, শর্ট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন দেবে। ঠিক আছে। তারপর আছে হিমাবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ আছে। সেই ভূমিরূপগুলোর মধ্যে শুধুমাত্র একটাই তোমাদের সিলেবাসে গ্রাবরেখা আছে। গ্রাবরেখা আবার অনেক কটা ভাগ আছে, সেটা আমরা যখন পড়বো তখন পরপর বলবো। পাদদেশীয় গ্রাব অর্থাৎ মস্তক গ্রাবরেখা, পার্শ্বদেশীয় গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, এগুলো। তারপর আছে হিমাবাহ এবং জলাধারা, অর্থাৎ হিমাবাহ একটা টাইমে গলে যায়, সেই হিমাবাহ প্লাস জল একসঙ্গে কিছু ভূমিরূপ তৈরি করে সঞ্চয় কার্যের ফলে। সেটার মধ্যে কি কি ছিল, কি কি আছে পড়বে তোমরা? বহির্বিধৌত সমভূমি পড়বে, ড্রামলিম পড়বে, কেম পড়বে, কেটেলহট পড়বে। আর একটা আমার মিস হয়ে গেছে, এখানে হবে এসকার। এসকার কি সেটাও পড়বে। এরপর আছে আমাদের বায়ুর কার্য এবং সংক্রান্ত বিষয়। বায়ুর কাজ সব থেকে বেশি হয়, আমরা জানি যে আমরা অনেকেই হয়তো জানে না, বা কারোর হয়তো পড়াও হয়ে গেছে এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, আমি তো অনেক পরে শুরু করলাম, কারোর পড়া হয়ে গেছে অবশ্যই। আমার পড়াটা, আমি যেটা ভিডিও আপলোড করব তোমরা সেটা রিভিশন হিসাবেও দেখতে পারো। মরুভূমিতে এবং সমুদ্রের কাজের অর্থাৎ প্রাধান্য লাভের কারণ কি? এখানে একটু বানান ভুল হয়েছে। প্রাধান্যের কারণ কি? ঠিক আছে। বায়ুর কার্য, বায়ুর ক্ষয়ও করে, বহনও করে, সঞ্চয় করে। ক্ষয় কার্য কি কি করে? অপসারণ ক্ষয় করে, অবঘর্ষ করে, ঘর্ষণ ক্ষয় করে। বহন কাজ কি কি করে? ভাসমান, লম্ফদান, গড়ানো প্রক্রিয়া। আর সঞ্চয় কাজ কি কি করে? অধঃপাতন প্রক্রিয়া, অ্যাক্রিশন, এনক্রোচমেন্ট। আমরা জানবো এই শব্দগুলোর মানে, সবই জানবো। বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি হবে? একটা আছে অপসারণ গর্ত, গৌর আছে, গৌরকে আমরা ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ বলি। জিউগেন, ইয়ারডাং, ইনসেলবার্গ। তারপর আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। সবকটারই চিত্র আঁকবো, আমি হাতেই আঁকবো। বালিয়ারি কি আছে? বালিয়ারির মধ্যে আছে শিপ এবং বারখান, তোমাদের বিশেষ করে আছে, অর্থাৎ এগুলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। আর আছে লোয়েস। তারপর আছে মরুভূমিতে বায়ু, অর্থাৎ মরুভূমিতে কিছু কিছু সময় হঠাৎ বৃষ্টি হয়, সে বৃষ্টির জল এবং মরুভূমিতে বায়ুর মিলিত কার্যের ফলে কিছু ভূমিরূপ দেখা যায়। সেই ভূমিরূপগুলো কি কি হবে? ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। তারপর আর একটা শব্দ আছে মরুদ্যান কি, আমরা জানবো। আর আরেকটা পড়া আছে তোমাদের মরুভূমি সম্প্রসারণ এবং প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণ। এই কটা তোমাদের কি আছে? ফার্স্ট চ্যাপ্টারে টপিক আছে। এই কটা আমরা প্রায় 1 মাসের মধ্যে কভার করে ফেলবো, তোমরা দেখতে পারো। ঠিক আছে। আর এইগুলো করার পরে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে টপিক ওয়াইজ, যেমন নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপগুলো, সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো তো পড়বই, চিত্রসহ পড়বো। প্লাস সেইগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আগের বছরে কি কি প্রশ্ন এসছে এবং টেস্ট পেপারে কি কি প্রশ্ন ধরেছে, আগের বছর টেস্ট পেপার বা বিগত 2-1 বছরের টেস্ট পেপারের প্রশ্নগুলো তোমাদের পড়িয়ে দেবো। দেখবে আমার ভিডিওগুলো দেখার পরে, ভূমিরূপগুলো পড়ানোর পরে তোমরা সব সহজেই প্রশ্নের উত্তরগুলো করতে পারছো। ঠিক আছে, তাহলে আর একবার যাই। প্রথমে কি কি পড়লাম? অর্থাৎ আমরা কি কি পড়ব? প্রাথমিক কিছু ধারণা আমাদের প্রথম ক্লাসে হয়ে গেছে। নদী সংক্রান্ত বিষয় 3য় নম্বর ক্লাসে হবে। হিমাবাহ সংক্রান্ত বিষয় 4র্থ নম্বর ক্লাসে, এবং পার্ট 3 5ম নম্বর ক্লাসে হবে। হয়তো নদী সংক্রান্ত বিষয় যে বিষয়বস্তুগুলো আছে, ঠিক আছে, সেগুলো হয়তো 2 বা 3টে
ক্লাস লাগতে পারে। ঠিক আছে, এই যে সবকটা আর এই কটা মিলে হয়তো 3টে বা 4টে ক্লাস লাগবে। হিমবাহটাও 3টে বা 4টে ক্লাস, বায়ুটাও 3টে বা 4টে ক্লাসে আমরা করে ফেলবো। অর্থাৎ টোটাল যে পার্ট কতগুলো আছে, পার্ট 3টে, অর্থাৎ 3টে পার্টের জন্য 4টে করে ক্লাস প্রত্যেকটা পার্টে, অর্থাৎ 12 থেকে 14টা ক্লাসে তোমাদের হয়ে যাবে টোটাল ফার্স্ট চ্যাপ্টার। এবং 12 থেকে 14টা ক্লাসে ফার্স্ট চ্যাপ্টার হয়ে যাবে। আর চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা পার্টের জন্য প্রশ্ন উত্তর পর্ব রাখবো। তোমরা ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলো উত্তর অবশ্যই করতে পারবে আমার ভিডিওগুলো যদি প্রথম থেকে পরপর দেখো। ঠিক আছে, ভয়ের কিছু নেই। ভূগোলে গোল হওয়ার দরকার নেই, ইতিহাসেও মাথা খারাপ করার দরকার নেই। ভূগোলে গোল হওয়ার থেকে আমার ভিডিওগুলো দেখবে, সব ঠিক লাগবে। ইতিহাসেও মাথা খারাপ করার দরকার নেই, আমার ভিডিওগুলো দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। ভয়ের কিছু নেই, আমি বন্ধুর মতোই পড়াবো। ঠিক আছে, যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার রিপ্লাই দেব বা আরেকটা ভিডিও করে তোমাদের ডাউট যেগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো ক্লিয়ার করে দেবো। বোঝা গেল? তাই ভয়ের কিছু নেই। একটা দাদার মতো কথা বলবে, বা দাদার সঙ্গে কথা বলছো সেরকমও বলবে, বা যার ইচ্ছা যেটা ইচ্ছা স্যারও বলতে পারো, দাদাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমি ভিডিও করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নয় কমেন্ট সেকশনেই উত্তর দেবো যদি ছোটোখাটো উত্তর হয়। ঠিক আছে, অনেকের হয়তো ক্লাস এগুলো করা হয়ে গেছে আশা করি। ঠিক আছে, প্রায় জানুয়ারি থেকে সেশন শুরু হয়ে গেছে মাধ্যমিকের, এখনো পর্যন্ত কেউ হয়তো ক্লাস না নিয়ে বসে নেই। সবাই প্রাইভেট টিউটরের কাছে পড়ছে বা স্কুলে পড়ছে, সবারই হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এই ভিডিওগুলো রিভিশন হিসাবে দেখতে পারো, বা যারা নতুন শুরু করছো ভালো টিচার পাওনি তারাও দেখতে পারো প্রথম থেকেই। আমি যা বলবো সেটা মোটামুটি ফলো করলেই তোমরা ভালো মার্কস তুলতে পারবে, কনসেপচুয়াল ক্ল্যারিটি হয়ে যাবে। চিত্র দেখে সব কিছুই করা যায় ভূগোলে, চিত্র এবং ম্যাপ এঁকে। ঠিক আছে, ভয়ের কিছু নেই। মনে রাখবে এই ক্লাসগুলো দেখলে ভূগোলেতে গোল কোনো দিন হবে না। ঠিক আছে, একবারে প্রথম থেকে খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। আর ইতিহাসে ক্লাস কালকে নেব। ঠিক আছে, ইতিহাসে কালকে নেব, কালকে থেকে ক্লাস নেব। প্রথম শুরু করলাম তো তাই বলেছিলাম সোম মঙ্গল ভূগোল নেব আর বুধ বৃহস্পতি ইতিহাস নেব। সেই সিকোয়েন্স অনুযায়ী এই সপ্তাহে হলো না, পরের সপ্তাহ থেকে এই সিকোয়েন্স অনুযায়ী চলবে। ঠিক আছে, মনে রাখবে ভূগোলতে গোল হবে না আমার ভিডিও দেখলে, আর একটা হলো ইতিহাসেতে মাথা খারাপও হবে না। ঠিক আছে, কনসেপ্ট বুঝলেই সব কিছু পারা যায়। মুখস্থ বিদ্যা দিয়ে কতক্ষণ আর মুখস্থ থাকবে? তুমি যদি বুঝতে পারো কোনো শব্দর মানে, প্রত্যেকটা শব্দর মানে, প্রত্যেকটা ইমাজিনেশন করতে পারো, প্রত্যেকটা ভূমিরূপ, ঠিক আছে, চোখ বুঝলে মনে পড়ে যাবে সেই ভূমিরূপগুলো কিভাবে তৈরি হয়। এমনভাবে পড়াবো তোমাদের। ঠিক আছে, চোখ বুঝলে মনে পড়ে যাবে, ইমাজিনেশন পাওয়ার তোমাদের এতটাই বেশি হয়ে যাবে। বোঝা গেল? বেশ, আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবে।